আসসালামু ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম মিস। আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাম পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ভালো আছো তো না? ইয়েস ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। জি ম্যাম আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা। আচ্ছা, কিছু দেখতে পাচ্ছ? জি ম্যাম। দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক জি আছে। ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, রসায়ন প্রথম পত্র ক্লাস, অধ্যায় দ্বিতীয়, গুণগত রসায়ন, এই ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনার যে বিষয়গুলো সেগুলো দেখো। রাদারফোর্ডের পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে হয়েছিল সেটি, রাদারফোর্ড পরমাণু মডেল, পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। উপস্থাপনায় আমাকে তোমরা চেনো, প্রথম দিন ক্লাসে আমাদের পরিচয় হয়েছে। এত পরে সবাই আসে, একেবারে শুরুতে সবাই আসলেই বারবার ক্লাসে ব্যাঘাত হয় না। তোমরা একটু চেষ্টা করবে সবাই সময় মতো সাথে সাথেই ঢোকার চেষ্টা করবে, পরে বারবার অ্যাডমিট করতে গেলে ক্লাসের অনেক সমস্যা হয়। আচ্ছা, দেখো, রাদারফোর্ডের পরীক্ষায় নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার হয়েছিল এই বিষয়গুলো তোমরা ক্লাস 9-10-এ অনেকটাই দেখে এসেছো, আবার নতুন করে কিছু দেখবে। তাহলে দেখো, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড 4 × 10⁻⁴ সেন্টিমিটার, এটা হচ্ছে পুরুত্ব, একটি পাতলা স্বর্ণপাতের উপরে আলফা কণিকা
আর আলফা কণিকা আমরা কোনটাকে বলি, হচ্ছে হিলিয়ামের হচ্ছে 2 4, অর্থাৎ হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা 2 আর যদি ভর সংখ্যা 4 হয় সেটাকে আমরা বলি আলফা কণিকা। বিক্ষেপণের সাহায্যে একটি পরীক্ষা পরিচালনা করেন। সেই পরীক্ষাটা কোথায় হয়, তার পিছনে থাকে হচ্ছে জিঙ্ক সালফাইডের একটি পর্দা। তাহলে বিষয়টা ভালো করে খেয়াল করো যে কি কি হতে হবে। একটা 4 গুণন 10⁻⁴ সেন্টিমিটার পুরুত্বের একটি পাতলা স্বর্ণপাতের উপর। কারো একজনের কাছ থেকে খুব সাউন্ড আসতেছে, প্লিজ একটু মিউট করো। আচ্ছা, তাহলে দেখো 1911 খ্রিস্টাব্দে কি করলেন বিজ্ঞানী রাদারফোর্ড, এই পুরুত্বের একটি আলফা কণিকা দ্বারা পরীক্ষা করে দেখলেন কি, যে অধিকাংশ কণিকা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, কিছু সংখ্যক কণিকা সামান্য পরিমাণে এদিক সেদিক বেঁকে যায়। তিনি আরো লক্ষ্য করলেন কি, যে প্রায় প্রতি 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটি কণিকা পুরো বেঁকে পিছনে ফিরে আসে। এবার এইসব পর্যবেক্ষণ থেকে তিনি বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হলেন। সেই সিদ্ধান্তগুলো কি কি আমরা চলো দেখি। এই হচ্ছে পরীক্ষার যে এটা হচ্ছে এটুকুতে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসে আমরা জানি সবাই যে নিউক্লিয়াসে কি থাকে, এটা কি কি বাইরে থাকে ইলেকট্রন আর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। তাহলে এই নিউক্লিয়াসের উপরে দেখুন আমরা এই যে আলফা কণিকা এদিক দিয়ে পাস করছি, দেখো দেখা যাচ্ছে কি অধিকাংশ কণিকা এই স্বরূপটা যদি দেখি তাহলে দেখো সোজা চলে যাচ্ছে। আচ্ছা, শুরুটা দেখো সোজা এখান দিয়ে ভিতর দিয়ে চলে যাচ্ছে। তারপরে দ্বিতীয়টা দেখো সামান্য একটু বেঁকে, যেহেতু এই মাঝে নিউক্লিয়াস রয়েছে তাই নিউক্লিয়াসে আঘাতপ্রাপ্ত হয়ে সামান্য একটু বেঁকে চলে যাচ্ছে। আর যখন একদম নিউক্লিয়াস সোজা আসতেছে তখন দেখো কি হচ্ছে, যে পুরো বেঁকে পিছনের দিকে ফিরে আসতেছে। এর থেকে কি সিদ্ধান্তে উপনীত হলেন, অর্থাৎ সিদ্ধান্ত থেকে কি কি ব্যাখ্যা দেখো সে বিষয়টি আমরা খেয়াল করি। পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পঞ্জীভূত থাকে, একে নিউক্লিয়াস বলে। এটা তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসে কি থাকে, সবটুকু ভর থাকে, অর্থাৎ পজিটিভ যে চার্জ সেটা থাকে, আর এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা ধনাত্মক আলফা কণা বিকশিত হয় বলে কিছু সংখ্যক কণার গতিবেগ আংশিক বা পুরো বেঁকে যায়। এই দেখো এটা হচ্ছে আলফা কণিকা, আর এখানে যখন এই ধনাত্মক কণিকা নিউক্লিয়াসে আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন যেহেতু পজিটিভ তাই রিপালশন হচ্ছে, অর্থাৎ বিকর্ষিত হয়ে পুরো দেখো পিছনের দিকে ফিরে যাচ্ছে। কেন্দ্রস্থলে ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা, তাই অধিকাংশ আলফা কণিকা খুব সহজেই স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারে। যেহেতু আমরা বলছি যে পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেটা খুবই অল্প জায়গা নিয়ে, আর বাইরের পুরো স্থানটাই হচ্ছে ফাঁকা, যার কারণে অধিকাংশই আলফা কণিকা এর ভিতর দিয়ে চলে যেতে পারছে। শুধু অল্প কিছু সংখ্যক, যেমন এখানে শুধু একটা দেখানো হয়েছে যে পুরো বেঁকে পিছনে ফিরে আসে। কেন্দ্রে নিউক্লিয়াসে পঞ্জীভূত ভারী বস্তু কণায় আঘাতপ্রাপ্ত হয়ে খুব নগণ্য সংখ্যক আলফা কণা পিছনে ফিরে আসে, যেটা চিত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ। নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। পরমাণুর ব্যাস যেখানে 10⁻10⁻10 মিটার, বিষয়টি ভালো করে খেয়াল করো, এগুলো এমসিকিউতে আসে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস কত, তাই এগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে। যে যখন কিনা কি পরমাণুর হাইড্রোজেনের ব্যাস কতটুকু দেখো, 10⁻10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 থেকে 10⁻14 মিটার। তার মানে দেখো যে কত কম জায়গা জুড়ে নিউক্লিয়াসটা থাকে। আচ্ছা, কেউ একজন বলো তো এখানে যে 10⁻10 মিটার আছে এটা যদি সেন্টিমিটারে হয় তাহলে কত হবে?
10 to the power 10. 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার আছে, কত হবে? সেন্টিমিটারে হলে কত হবে? 10 to the power minus 12. 112 হবে ম্যাডাম, 10 to the power minus 12। 100 কি বলতিছো এগুলো? হ্যাঁ, 10 inverse 100 10 to the I power think 10 to the power minus 12. Minus 12. কেন মাইনাস 12 হবে? কত করতে হয়? মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হয়? সব ভুলে গেছো দেখছি, পড়াশোনা থেকে দূরে থেকে একদম তো সব ভুলে গেছো। 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে বলো? 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তো এই বিষয়টুকু বলতে সবাই এত দ্বিধান্বিত কেন? আচ্ছা, যেখানে নিউক্লিয়াসের ব্যাস আমরা দেখলাম। হ্যাঁ, সবাই মিউট করো। আচ্ছা, যেখানে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে এত, তাহলে পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1 লাখ গুণ বড়। বলো। আচ্ছা, তাহলে এই রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে আমরা কি কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে নিউক্লিয়াস যে কেন্দ্রে থাকে সেটার জায়গাটা খুবই কম, আর পরমাণুর অধিকাংশ স্থানটাই হচ্ছে ফাঁকা, যার কারণে স্বর্ণপাত পুরো ভিতর দিয়ে সব কণিকা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, আর শুধুমাত্র একটা কণিকা এই পিছনের দিকে ফিরে আসছে। এটা হচ্ছে স্বর্ণপথের উপরে আলফা কণিকা বিক্ষেপণ সম্পর্কিত রাদারফোর্ড পরীক্ষা। এর থেকে নিউক্লিয়াসটা আবিষ্কার হলো যে নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র জায়গা নিয়ে থাকে। এখান থেকে আরেকটি কথা তোমাদের জানা দরকার, যে খুব কম সংখ্যক আলফা কণা বললাম, তার মানে হচ্ছে প্রায় ধরো 20,000-এর মধ্যে একটি সোজা বিপরীত দিকে ফিরে আসে, মানে খুবই কম পরিমাণে 20,000-এ একটি আসে। এরপরে আমরা দেখব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরমাণুর প্রকৃত গঠন কি ধরনের তা ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানী কিছু মতবাদ উপস্থাপন করেছেন, যা পরমাণু মডেল নামে পরিচিত। কয়েকটি প্রধান পরমাণু মডেলের দেখো এখানে নাম রয়েছে, তবে এখানে বেশ কিছু আগের বইয়ে এগুলো ইনক্লুড ছিল, যেমন ধরো 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যতগুলো মডেল রয়েছে সেই মডেলগুলো আবিষ্কার হয়েছে 1897 থেকে 1932 এই সালের মধ্যে। তার মধ্যে এখানে যে থমসন পরমাণু মডেল দেওয়া রয়েছে সেটি হচ্ছে 1898 খ্রিস্টাব্দে। রাদারফোর্ড পরমাণু মডেল এটি হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। বোর পরমাণু মডেল 1913 খ্রিস্টাব্দে। বোর সোমারফিল্ড পরমাণু মডেল হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এগুলো হচ্ছে পরমাণু মডেল কোন সময় আবিষ্কার হয়েছে, যখন এগুলোর বর্ণনা আমরা করব সেখানে আমরা দেখে নেব। তবে থমসন পরমাণু মডেল আমাদের এখানে ইনক্লুড নয়, তাই আমরা রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েই আমাদের মডেলের আলোচনা শুরু করব। এইটুকুতে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ম্যাডাম, বোর পরমাণু মডেল আর বোর সমারফিল্ড পরমাণু মডেল কি একজনই তৈরি করেছে নাকি ওখানে আলাদা হচ্ছে বোর শুধু একা, আর এখানে হচ্ছে বোর এবং সমারফিল্ড দুইজনে মিলে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। রাদারফোর্ড পরমাণু মডেল দেখো, সৌরমণ্ডলের গঠনের সঙ্গে সাদৃশ্য রেখে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে নিজস্ব মতবাদ উপস্থাপন করেন। এই মতবাদটি রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল নামে পরিচিত। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলকে অন্য কি নামে চিনব আমরা? সোলার সিস্টেম অ্যাটম মডেল। হ্যাঁ, এই মতবাদের কি কি উল্লেখযোগ্য প্রস্তাব আছে দেখো, এবং কত সালে এটাও কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। কি কি প্রস্তাব দেখো, সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা, আর এই গোলাকৃতি কণার দুটি অংশ, একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস যেটা আমরা দেখে আসলাম, এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল। তাহলে কেন্দ্র বা নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেখানে ইলেকট্রন থাকে যেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এটা হচ্ছে প্রথম প্রস্তাব। এরপরে বললো
পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তুকণা আছে, যেটা আমরা দেখে আসলাম যে নিউক্লিয়াস, যেখানে ধনাত্মক চার্জ থাকে। এর আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় নিরতিশীয় ক্ষুদ্র, মানে খুবই কম পরিমাণ ক্ষুদ্র, যেটা বেশি পরিমাণে ক্ষুদ্র, যেটা দেখে আসলাম যে 20,000 প্রায় একটি কণিকা ভেদ করে চলে যাচ্ছে, আলফা কণিকা ফিরে আসতেছে, তার মানে এটার আকৃতি খুবই ক্ষুদ্র। এরপরে বললেন পরমাণুর প্রায় সবটুকু ভর এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকে, তাহলে ওইটাই হচ্ছে নিউক্লিয়াসের সবটুকু ভর। তাই মোটামুটি ভাবে নিউক্লিয়াসের ভরই হচ্ছে পারমাণবিক ভর। আমরা জানি প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এখানে 3টা প্রস্তাবে নিয়ে আলোচনা করলেন। এরপরে দেখো 4 নাম্বার যে প্রস্তাবনা দিলেন যে সৌরমণ্ডলে সূর্যের চারদিকে আবর্তনীয় গ্রহসমূহের মতো আমাদের যে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো যেমন সূর্যের চারদিকে আবর্তন করে, পরমাণুকে নিউক্লিয়াসের চতুর্দিকের কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান, যাদেরকে আমরা ইলেকট্রন বলে থাকি। তাহলে দেখো কি বললেন যে সৌরজগতের চারদিকে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো এর চারদিকে ঘুরতে থাকে। এবার দেখো এখানে একটি চিত্র দিয়ে দেখানো হয়েছে যে এটা যদি নিউক্লিয়াস হয় আর এর বাইরের কক্ষপথে দেখো ইলেকট্রন ঘুরছে। একটা জিনিস তোমরা অনেকেই যখন ইলেকট্রন বিন্যাস করো এরকম গোলাকৃতি করে, তোমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস এইভাবে করবে না, তারপরে অনেকে কি করে যেখানে নিউক্লিয়াস আছে এইটা তো নিউক্লিয়াসের এই যে বাইরের, এটা কখনো কিন্তু ইলেকট্রন এইটাতে হবে না, ইলেকট্রন হবে তার বাহিরের কক্ষপথে। এই জিনিসটা খেয়াল রাখবে। আর এখান থেকে কি করলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণনরত ইলেকট্রনের সরলতম উপস্থাপন, মানে কিভাবে এটাকে আমরা দেখি, এটাকে যদি আমরা ত্রিমাত্রিক উপস্থাপনা হিসেবে চিন্তা করি, তাহলে দেখো এখানে নিউক্লিয়াস আর এর চারপাশে যে ত্রিমাত্রিক উপস্থাপন দেখাইছে সেটাতে ইলেকট্রনটা চারপাশে ঘুরছে। এরপরে 5 নম্বরে এসে যে প্রস্তাবটা দিলেন সেটা হলো নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে পরিক্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান। অর্থাৎ ধনাত্মক যে চার্জের সংখ্যা থাকবে এবং ঋণাত্মক যে চার্জের সংখ্যা থাকবে সেটা সমান হবে। এই কারণেই কিন্তু সকল পরমাণুই বিদ্যুৎ নিরপেক্ষ হয়, অর্থাৎ পরমাণুগুলো কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে সকল পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে নিউক্লিয়াসের চার্জের সংখ্যা আর ধনাত্মক চার্জের সংখ্যা আর কক্ষপথে মিউট করো, কে এটা মিউট করো। ম্যাম আপনি সবারটা মিউট করে দেন, না হলে সেটাই। আওয়াজ আসতেই থাকবে। না, আমি সবাইকে বারবার মিউট করে দিলে তখন তোমরা কিছু জিজ্ঞেস করলে আমাকে আবার যাই ওখানে মিউট করতে হবে। এই জন্য চেষ্টা করো তোমরা নিজেরাই মিউট করে রাখতে। হ্যাঁ, দেখা যাচ্ছে পরে তোমরা বলতে চাচ্ছ কিছু, কিন্তু আমি তো ওইভাবে বুঝতে পারো না, পরে কখন মিউট করে দিব তখন হয়তো সময় থাকবে না, এই জন্য তোমরাই মিউট করে রাখো। আচ্ছা, এরপরে 6 নম্বর যে প্রস্তাবনা দিলেন সেটা হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রন সমূহের উপর 2 প্রকার বল কার্যকর। একটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল, যেটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে, আর আরেকটি হলো ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে থাকবে। এই 2 প্রকার বলের মান পরস্পর সমান এবং বিপরীতমুখী। যেহেতু একটি কেন্দ্রের দিকে আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী, তার মানে এই দুজনের বল সমান হবে কিন্তু আকর্ষণটা হবে বিপরীত দিকে, অর্থাৎ যেহেতু একজন কেন্দ্রমুখী একজন কেন্দ্র বিমুখী। এইগুলো হলো আমাদের হচ্ছে প্রস্তাবনা। কি কি প্রস্তাবনা দিলেন সেই প্রস্তাবনাগুলো। এবার রাদারফোর্ড মতবাদের সার্থকতা কোথায়? আচ্ছা, প্রস্তাবনায় কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে ওকে ওকে ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সার্থকতা, মানে উনি এগুলো যে আবিষ্কার করলেন, করে উনি আসলে সার্থকতা কোথায় কোথায় খুঁজে পেলেন সেগুলো দেখবো। এরপরে আবার ওনার কি কি ভুল ছিল যেগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে দেখো, আলফা রশ্মি পরীক্ষার উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব এবং
পরমাণুর ভরের অবস্থান সম্পর্কে একটি ধারণা প্রদান করতে সক্ষম হন। তাহলে কি দেখলাম যে ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব আর হচ্ছে পরমাণুর ভর অর্থাৎ পারমাণবিক ভর যে নিউক্লিয়াসে অবস্থান করে সেটির ধারণা উনি প্রদান করতে সক্ষম হয়েছেন। এটা হচ্ছে ওনার প্রথম সার্থকতা। এরপরে বললেন প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়, যেটা আমরা এই চিত্রে দেখেছি, যেটা হচ্ছে ত্রিমাত্রিক উপস্থাপনা বা 3 ডাইমেনশনাল যে উপস্থাপনা সেটা। 3 নম্বরে বললেন পরমাণুর চার্জ নিরপেক্ষতা এবং এর কারণ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা। চার্জ যে নিরপেক্ষ, যে দেখলাম যে সামগ্রিকভাবে সকল পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরের সংখ্যা সমান হয়, এখানে পরমাণুগুলো সাধারণত বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এইগুলো হলো রাদারফোর্ড পরমাণু মডেলের উপস্থাপনার উপরে ভিত্তি করে কি কি সার্থকতা উনি পেয়েছিলেন সেইগুলো। এবার রাদারফোর্ড মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। উনি যে রাদারফোর্ড মডেল নিয়ে এত কথা, মানে রাদারফোর্ড বিজ্ঞানী যে মডেলটা আবিষ্কার করলেন, সেই মডেলটা যখন উনি উপস্থাপন করলেন যে উনি এই সিদ্ধান্ত দিয়েছেন এবং এগুলো হচ্ছে ওনার সার্থকতা, তারপর অন্যান্য বিজ্ঞানীরা কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে সে কিছু সিদ্ধান্তে আসলো যে রাদারফোর্ড মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, মানে কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। সেই ভুল ত্রুটিগুলো অন্যান্য বিজ্ঞানীরা শুধরে দেন। কি কি ভুল রয়েছিল সেগুলো দেখো। এ মডেলকে সৌরমণ্ডলের গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ দেখানো হয়েছে। সৌরমণ্ডলের গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ এবং তাদের পরস্পরের মধ্যে মহাকর্ষ নিয়মে আকর্ষণ বিদ্যমান, কিন্তু পরমাণুর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে দেখো উনি বলেছিলেন যে গ্রহকে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, কিন্তু ইলেকট্রন আর গ্রহর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। গ্রহ কিন্তু মহাকর্ষ নিয়মে আকর্ষণ হচ্ছে বা বিদ্যমান চারিদিকে, কিন্তু ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত, যেটি কিনা কি করে নিউক্লিয়াসকে অর্থাৎ পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। তাহলে দেখা যাচ্ছে সৌরমণ্ডলের সাথে ওনার এই ইলেকট্রনের কথাটা সাদৃশ্যপূর্ণ নয়, মানে ওনার এই কথাটা ভুল হয়েছে। এরপরে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পরিক্রমণরত চার্জযুক্ত ইলেকট্রন কণা অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা, অর্থাৎ যখন এক স্তর থেকে আরেক স্তরে যাবে তখন শক্তি বিকিরণ করার কথা। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। এভাবে শক্তি হারাতে থাকলে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনের কক্ষপথ সর্পিল আকারে হ্রাস পেয়ে এক সময় ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। যদি ম্যাক্সওয়েলের ওই তত্ত্ব অনুসারে যে কথাটা উনি বলেছিলেন আর এখানে রাদারফোর্ড যে কথাটি বললেন তার কথার সাথে ভিত্তি করে ম্যাক্সওয়েল কি বললেন, যদি অনবরত এভাবে শক্তি হারাতে থাকে এক সময় কি হবে, ইলেকট্রন নিউক্লিয়াসের একদম কাছে চলে আসবে, যেটা দেখো চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। যখন এইভাবে শক্তি হারাতে থাকবে, এভাবে কমতে 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 দেখো এসে নিউক্লিয়াসে পতিত হবে। এতে কি হবে, রাদারফোর্ডের বর্ণিত পরমাণু মডেলের আর কোনো অস্তিত্বই থাকবে না। যখন ইলেকট্রনটা পজিটিভ চার্জের কাছে চলে আসবে তখন কিন্তু আর ওই মডেলের কোনো অস্তিত্ব থাকলো না। তাহলে এটা হচ্ছে ওনার 2 নম্বর ত্রুটি বা রাদারফোর্ড মডেলের 2 নম্বর সীমাবদ্ধতা। এরপরে বললেন এই মডেল অনুসারে ইলেকট্রনের তেজ বিকিরণ ক্রমাগত অবিচ্ছিন্নভাবে ঘটে বলে পরমাণুর বর্ণালীতে প্রাপ্ত রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়ার কথা এবং প্রশস্ত ব্যান্ডের মতো দেখাবে, কিন্তু বাস্তবে এই রেখাগুলো বিচ্ছিন্ন ও বেশ উজ্জ্বল দেখায়। যিনি বললেন যে ইলেকট্রনের তেজ বিকিরণ মানে তেজস্ক্রিয় বিকিরণ, যেটা যদি ক্রমাগতভাবে বা অবিচ্ছিন্নভাবে ঘটতে থাকে তাহলে পরমাণুর বর্ণালী কখন সৃষ্টি হয়, যখন ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যায় তখন এক ধরনের রেখা দেখা যায়, যেটাকে আমরা বর্ণালী বলি। এইটা হচ্ছে অবিচ্ছিন্ন হওয়ার কথা আর প্রশস্ত ব্যান্ডের মতো দেখাবে, যেটাকে ব্যান্ড আকারে দেখা যাবে, কিন্তু বাস্তবে এই রেখাগুলো বিচ্ছিন্ন এবং বেশ উজ্জ্বল দেখা, যেগুলো দেখতে পাওয়া যায়। তারে বললেন পারমাণবিক বর্ণালীর উৎস সম্পর্কে এই মতবাদে কোনো ধারণা নেই। উনি বলেছিলেন যে পারমাণবিক বর্ণালীর এখানে যে কথাটা উঠেছে সেটার সম্পর্কে কোনো ধারণাই উনি দেন নাই। এরপরে হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার
এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। শুধু উনি বলেছেন যে ইলেকট্রনগুলো চারিপাশ দিয়ে ঘূর্ণায়মান, কিন্তু এর আকৃতিটা কেমন হবে সেটা সম্পর্কে উনি কোনো ধারণা দেননি। আর সবশেষে হচ্ছে যেসব পরমাণুতে বহু ইলেকট্রন আছে ওখানে শুধু কি বলেছেন রাদারফোর্ড এক ইলেকট্রন বিশিষ্ট, কিন্তু যেগুলোতে বেশি ইলেকট্রন রয়েছে অর্থাৎ হাইড্রোজেন ছাড়া অন্যান্য যে মৌলগুলো রয়েছে সেসব ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে পরিক্রমণ করে সে সম্পর্কে কোনো উল্লেখ এই মডেলে নেই। অর্থাৎ উনি শুধু এক ইলেকট্রন সম্পর্কে কথা বলেছেন, কিন্তু যদি বহু ইলেকট্রন হয় সেই সম্পর্কে কোনো কথা উনি বলতে পারেননি। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা কি কি ছিল, তাহলে এগুলো তোমাদের লিখতে হবে। প্রশ্ন কিন্তু এরকম পার্ট পার্ট হয়ে আসবে যে রাদারফোর্ড মডেলের প্রস্তাবনা কি ছিল, ওনার সার্থকতা কি ছিল, বা রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা কি ছিল। যেভাবে প্রশ্ন চাইবে তোমরা কিন্তু সেভাবেই উত্তর করার চেষ্টা করবে। কোনো প্রশ্ন থাকলে বলো। মিস একটু 2 নাম্বারটা নিয়ে কনফিউশন আছে। 2 নাম্বারটা মানে একটু আচ্ছা দেখো ম্যাক্সওয়েল কি বললেন যে পরিক্রমণরত চার্জযুক্ত ইলেকট্রন মানে ইলেকট্রনদের ঋণাত্মক কণা এটা অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা। শক্তি বিকিরণ মানে কি, ইলেকট্রন যখন এক স্তর থেকে আরেক স্তরে, যেমন নিচে থেকে উপরে গেল বা উপরে থেকে নিচে গেল, এখানে তো যখন তোমরা বোর মডেলটা ভালো করে পড়বে, এরপরে যখন আমরা বোর মডেল পড়াবো তখন ওই বিষয়টা আরো ভালো ক্লিয়ার হবে যে এক স্তর থেকে আরেক স্তরে গেলে শক্তি বিকিরিত হয় এবং শক্তি শোষিত হয়, দুই ধরনের শক্তি এখানে আসে। তাহলে অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ওনার কথা যদি সত্যি তাই হয় যে এভাবে যদি বিকিরণ করার কথা থাকে তাহলে কি হবে, এক সময় শক্তি হারাতে হারাতে ইলেকট্রন দেখো এভাবে যদি শক্তি বিকিরণ করতেই থাকে, শক্তি বিকিরণ হতেই থাকে, তার মানে কি সে এক সময় শক্তি বিকিরিত হতে 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 নিঃশেষ হয়ে যাবে। আর যখন নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ কক্ষপথগুলোই কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, কক্ষপথগুলো যখন ভ্যানিশ হয়ে যাবে তখন ইলেকট্রনটা কোথায় যে পতিত হবে, কেন্দ্রে। সাধারণত আমরা কি করি দেখো, সারাদিন যাই করি পরে কিন্তু গৃহে ফিরে আসি, তেমনি ইলেকট্রনের জন্য কক্ষপথ দরকার। কক্ষপথই যদি না থাকে তখন ইলেকট্রনটা কোথায় যে পতিত হবে, নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসে পতিত হলে এটার আর কোনো অস্তিত্ব থাকলো? তুমি কি বুঝতে পেরেছো? জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আমরা তাহলে এরপরে পরেরটাতে চলে যাচ্ছি। এবার আমরা জানবো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, সেটার সাথে রিলেটেড আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে। আচ্ছা বলো। মিস আমাদের ওই রাদারফোর্ডের যে মডেল বা হচ্ছে ম্যাক্সওয়েলের মডেল ওইখান থেকে মিস বলো বলো ম্যাম আমাদের যে রাদারফোর্ডের মডেল তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের মডেল, এই মডেলগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো মানে কোন টাইপের আসবে? যেমন ধরো হচ্ছে হ্যাঁ, তিন মার্কসেরও আসতে পারে, 4 মার্কসেরও আসতে পারে। যেমন ধরো প্রস্তাবনা চাইতে পারে 3 নম্বরের জন্য, বা প্রস্তাবনা নিয়ে আলোচনা করো সেটাও চাইতে পারে 4 নম্বর যখন ভয় হবে, অথবা এর সার্থকতা কি ছিল, অথবা এই যে সীমাবদ্ধতা কি ছিল। এগুলো আসলে এককভাবে হয় না। আমরা যখন বোর পরমাণু মডেল পড়াবো তখন দুইজনের মডেলের কি কি সীমাবদ্ধতা ছিল, কি কি প্রস্তাবনা ছিল, ধরো দুইটা কাল্পনিক অর্থে দুজনের নাম দিল, দিয়ে বললো যে ওনারা এই দুইটা মডেল আবিষ্কার করেছেন, এই মডেলের মধ্যে কোনটার কি সীমাবদ্ধতা ছিল এটা কম্পেয়ার করতে বলবে, বুঝছো? এককভাবে প্রশ্ন খুব কমই হয়। 2-3টা মডেল যখন আলোচনা হয়ে যাবে কি কি ধরনের প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে আবার বলবো, ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এবার দেখো তাহলে বিজ্ঞানী মশলে 1913 থেকে 1914 সালে বিভিন্ন মৌলের এক্স রে বর্ণালী পরীক্ষা করেন। এক্স রে বর্ণালী পরীক্ষা করে কি বললেন যে প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্যমূলক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আমরা ম্যাথেও দেখেছি যে পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, যা ওই মৌলের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যার সমান। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং সেটা কোথায় থাকে, নিউক্লিয়াসে যে অবস্থান আছে ধনাত্মক চার্জের সংখ্যা সেটা সমান। এই সংখ্যাকে তিনি পরমাণু ক্রমাঙ্ক নামে অভিহিত করেন, মানে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা যেটা নিউক্লিয়াসে থাকে।
সুতরাং কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একটি, আচ্ছা সরি, ওখানে পারমাণবিক সংখ্যা হবে, ওখানে আমি পারমাণবিক ভর সংখ্যা বলেছিলাম, এটা পারমাণবিক সংখ্যা হবে। এই সংখ্যা পর্যায় সারণীতে মৌলের ক্রমিক সংখ্যার সমান। আমরা যে ইলেকট্রন বিন্যাস দেখেছি বা পিরিয়ডিক টেবিলে যে মৌলগুলো দেখেছি সেগুলোতে মৌলের ক্রমিক সংখ্যা, যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, এভাবে আমরা দেখেছি। পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ বলে এর কক্ষপথে আবর্তনকারী ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমান। তাহলে পারমাণবিক সংখ্যাকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি এবং সেটা যদি নিউক্লিয়াস চার্জ সংখ্যা হয়, আর সেটা সমান সমান আমরা বলতে পারি প্রোটন সংখ্যা। যেহেতু কোনো চার্জ না থাকে তখন কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই বলি। কিন্তু যেমন অক্সিজেন পরমাণুতে নিউক্লিয়াসে 8টি প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ সংখ্যা জেড আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আচ্ছা আনিশা আছো? আচ্ছা, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট যারা ক্লাসে অ্যাডমিট হয়েছে তাদের একটা স্ক্রিনশট দিয়ে তুমি আমাকে পার্সোনালি আমার ইয়েতে মেসেঞ্জারে পাঠাবে, আমাকে শুধু পার্সোনালি, হ্যাঁ? না হলে রোলগুলো লিখে, রোলগুলো লিখে তুমি স্ক্রিনশটও দিতে পারো, রোলগুলো লিখেও দিতে পারো। এটা ক্লাস শেষে তুমি আমাকে পাঠাবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই সেটা আমরা আগে জেনে এসেছি। এদিকে পরমাণু প্রায় সবটুকু ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, তাই নিউক্লিয়াসের ভরকে পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়, এটা আমরা আগেই জেনে এসেছি। আবার নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন তথা নিউক্লিয়াস দ্বারা যেহেতু গঠিত তাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলি। তাই পারমাণবিক ভর বলতে প্রোটন এবং নিউট্রনের মোট ভর সংখ্যাকে বুঝি। তাহলে পারমাণবিক ভর সমান আমরা কি জানলাম? নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয়নের ভর বা প্রোটন এবং নিউট্রনের মোট ভরটাই হচ্ছে পারমাণবিক ভর। মিস, বলো। আমার একটা কোশ্চেন ছিল। এই পেজে? হ্যাঁ মিস, এই পেজে। বলো। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? নিউক্লিয়াস আর নিউক্লিয়নের মধ্যে পার্থক্য কিছুই না। নিউক্লিয়াসটা হচ্ছে পুরো ইয়েতে, নিউক্লিয়ন হচ্ছে এক বচনে, নিউক্লিয়ন হচ্ছে এক বচনে, আর নিউক্লিয়াস হচ্ছে বহু বচন, বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াস হতে পারে। নিউক্লিয়ন হচ্ছে একটা, বুঝছো? একই জিনিস। জি মিস, ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখো তাহলে যে পারমাণবিক ভর এটা আমরা দেখলাম। এবার প্রতিটি প্রোটন ও নিউট্রনের ভর 1 AMU। এ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে 1 AMU বলে। এটাতে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলে। অর্থাৎ প্রতিটি প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। সেখান থেকে আমরা কি লিখতে পারি? সূত্র আকারে যদি লিখি যে পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করলে এটা হবে প্রোটন আর নিউট্রনের সমান। সুতরাং দেখা যায় পারমাণবিক ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার পার্থক্য থেকে মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা কি বের করতে পারবো? পারমাণবিক ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে দেখো এখানে প্লাস প্রোটন আর মাইনাস প্রোটন এটা কেটে গেলে তাহলে আমরা কি পেলাম? নিউট্রন সংখ্যা পেলাম। এভাবে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা বের করি, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না ম্যাম, কোনো কোশ্চেন নেই। আচ্ছা থ্যাংক ইউ। আসলে এই আছে না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল করবে। 3টি বিষয়, সবাই মিউট করো। 3টি বিষয়, আইসোটোপ, আইসোবার, আইসোটোন।
নাম থেকেই আমরা বুঝে নিব যে কোনটা কার সমান কোনটা অসমান। যেমন ধরো আইসোটোপ, এখানে লাস্টে মনে রাখার জন্য আমি তোমাদের কিছু বলছি যে আইসোটোপের প লাস্টে রয়েছে, তাই প্রোটন সংখ্যা সমান আর ভর সংখ্যা ভিন্ন। একজন মিউট করো নাই, প্লিজ একটু মিউট করো। আর আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন, আর আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান আর ভর সংখ্যা ভিন্ন। তাহলে দেখো আমরা আইসোটোপ কি এটা 9, 10-এ দেখে এসেছি যে কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আর হাইড্রোজেনের 3টি আইসোটোপ, এগুলো হচ্ছে প্রকৃতিতে দেখা যায়। অ্যাকচুয়ালি কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ 7টি, কিন্তু প্রকৃতিতে এই 3টি দেখা যায়, তাই এই 3টি নিয়েই কথা বলা রয়েছে। যেমন প্রোটিয়াম হাইড্রোজেন 1, ডিউটেরিয়াম হাইড্রোজেন 1, 2 আর ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেন 1, 3। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা দেখো প্রথমটা 1, পরেরটা 2, এরপরটা 3, তার মানে ভর সংখ্যা কিন্তু ভিন্ন হচ্ছে। এই জন্য এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরপরে উপরের আলোচনা থেকে আমরা কি দেখলাম যে আইসোটোপ সমূহ একই মৌলের পরমাণু, অর্থাৎ দেখো প্রত্যেকটাই হাইড্রোজেনের, তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে আইসোটোপ থেকে আমরা এই দুটি সিদ্ধান্তে উপনীত হলাম। এরপরে আমরা জানবো যে আইসোবার কি। যেসব পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। তাহলে পারমাণবিক সংখ্যা ভিন্ন বলে তাদেরকে পরস্পরের আইসোবার বলবো। সুতরাং আইসোবার সমূহ অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেমন টেলুরিয়াম ও আয়োডিনের আইসোটোপ যথাক্রমে টেলুরিয়াম 52, 127 আর আয়োডিন 53, 127। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে পারমাণবিক ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। আর সবশেষে আইসোটোন, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন কার্বন 14, কার্বন আর অক্সিজেন 16, অর্থাৎ কার্বন 14 মানে হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 কিন্তু এই ক্ষেত্রে ভর সংখ্যা হবে 14, আর এখানে অক্সিজেনের 8 আর অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে সেই ক্ষেত্রে দেখো পরমাণুতে নিউটনের সংখ্যা, অর্থাৎ 14 থেকে 6 গেলে 8 থাকে, 16 থেকে 8 বিয়োগ করলেও 8 থাকে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নিউটনের সংখ্যা 8, তাই এরা পরস্পরের আইসোটোন। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার নিয়ে? মিস কোনো কোশ্চেন নাই। কারো যদি না থাকে তাহলে তো ওকে, আর যদি থেকে থাকে তাহলে বলো, শুধু সে বলো যে আছে প্রবলেম। মিস একটা কোশ্চেন আছে। বলো। ওই যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, ওই যে ডিউটেরিয়াম, হ্যাঁ ওই যে আমরা যখন ভারী পানির সংকেত লিখি মানে D2O, তখন কি ওই ডিউটেরিয়ামকে ইউজ করা হয় D2 হিসেবে? হ্যাঁ, তোমরা এই যে প্রোটিয়ামকে পি দিয়ে লিখতে পারো, ডিউটেরিয়ামকে ডি দিয়ে লিখতে পারো, ট্রিটিয়ামকে টি দিয়ে লিখতে পারো, এটাও তোমরা লিখতে পারো, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। তাহলে সবাইকে ধন্যবাদ নাকি? ইয়েস ম্যাম। আর যাকে আমি দায়িত্ব দিয়েছি সে কিন্তু এই কাজটা অবশ্যই করবে। হ্যাঁ বলো। ম্যাম আমি আপনাকে মেসেঞ্জারে স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ তোমাকে। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ তোমাকে। মিস হ্যাঁ বলো। পঞ্জীভূত মানে এটা কি? পঞ্জীভূত মানে ওইটার চারপাশ দিয়ে এমন ভাবে থাকবে যে মনে হবে এক জায়গায় জমাটবদ্ধ হয়ে আছে এমন, বুঝছো? এক জায়গায় মনে হবে কি জমাটবদ্ধ হয়ে আছে, এটা মানে পঞ্জীভূত থাকা, মানে কেন্দ্রের দিকে একসাথে থাকা, সেটাই হচ্ছে পঞ্জীভূত। বুঝতে পেরেছো? জি ম্যাম।
ম্যাম সিলেবাসটা দিয়ে দিলে না ভালো হতো। আচ্ছা, সিলেবাস বলতে আমি স্যারের সাথে আলোচনা করেছি, আমরা যতটুকু পর্যন্ত পড়াবো, যখন যে পরীক্ষাটা নিব তার আগ পর্যন্ত যতটুকু পড়াবো অতটুকুই সিলেবাস। কেননা ধরো আমি আজকে তোমাকে বললাম যে 2টা